যে 20 জন বিদ্রোহী সাংসদ, তাদের মনে হয় হয় নির্দল হয়ে থাকতে হবে, কারণ এখনো তাদের, আমি লোকসভা টিভি দেখছিলাম, এখনো তাদের এআইটিসি মেম্বার বলেই দেখানো হচ্ছে। কুড়ি জন সাংসদকে ঘিরে কি বদলে যাচ্ছে জাতীয় রাজনীতির অঙ্ক? তৃণমূল ছেড়ে কি ভবিষ্যৎ এখন অনিশ্চিত? একদিকে সুপ্রিম কোর্টে সাংসদ পদ নিয়ে আইনি লড়াই, অন্যদিকে শুভেন্দু অধিকারী শেষ মুহূর্তে বৈঠক বাতিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর নেপথ্যে রয়েছে বড় রাজনৈতিক বা আইনি সমীকরণ? আইনি লড়াই, সাংবিধানিক জটিলতা এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল, এই 20 সাংসদকে ঘিরে কোন পথে এগোতে পারে রাজনীতি? এই বিষয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রবীর বিশ্বাস। প্রথম প্রশ্ন, শুভেন্দু অধিকারী কেন 20খানা টিএমসি এমপিদের সাথে দিল্লি মিটিং লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলো? দেখো, টেকনিক্যাল প্রবলেমটা তো সবাই জানি আমরা, যে এভাবে দল ভেঙে অন্য দলে যাওয়াটা একটা দল বিরোধী আইনের মধ্যে পড়ে। তারা এনসিপিআই বলে একটা অখ্যাত দলে গেলেন, এখন বলছেন যে আমরা এনসিপিআই এর হয়ে আমরা এনডিএ কে সমর্থন করব। আবার এনসিপিআই দলের যারা মানে প্রতিষ্ঠাতা, মানে হাওড়ার যারা লোকজন, তারা বলছেন আমাদের সাথে বিজেপির বিরোধ, আমরা এটা মেনে নিচ্ছি না। এই যে কনফ্লিক্টটা চলছে, যতক্ষণ না এনসিপিআই এর যারা প্রতিষ্ঠাতা বা যাদের হাতে দলের নিয়ন্ত্রণ, তারা যতক্ষণ না রাজি হচ্ছেন, ততক্ষণ এরা খোলাখুলি যদি এনডিএ কে সমর্থন করেন, তাহলে এনসিপিআই থেকে আপত্তি আসবে। শুভেন্দু অধিকারী কেন মিটিং ক্যান্সেল করেছেন আমি জানি না, কিন্তু টেকনিক্যাল প্রবলেমটা মনে হচ্ছে যেটা, যে যেহেতু এখন ওনারা সরাসরি বিজেপি করতে পারছেন না বা বিজেপিতে যাচ্ছেন না, ফলে মানে শুভেন্দু অধিকারী বিজেপির একজন প্রতিনিধি হয়ে ওনাদের সাথে, মুখ্যমন্ত্রী আবার, তিনি ওনাদের সাথে মিটিং করাটা বিজেপি কর্মীদের কাছে ভালো বার্তা যাবে না। কারণ একটা কথা বলি, যে 3-4 জন রাজ্যসভার বিধায়ক দলত্যাগী বা পদত্যাগী বিধায়ক, তারা পদত্যাগ করে বিজেপির টিকিটেই তারা আবার রাজ্যসভায় গেলেন। বিজেপির মধ্যে থেকে প্রশ্ন উঠছে, বিজেপির মধ্যে কি 4 জন ভালো লোক ছিল না যাদেরকে রাজ্যসভায় পাঠানো যেত? যুক্তিতে বলা হচ্ছে যে না, এরা গেলে, এরা বিদগ্ধ মানুষ, এরা গুণী মানুষ, এরা গেলে রাজ্যসভাতে এনরিচ হবেই, বিজেপির 4 জন সাংসদও বাড়লো। কিন্তু যারা বিজেপির কর্মী, তাদের মধ্যে থেকেই 4 জন গেলে, তাহলে তো সেই বিজেপির 4 জনই সাংসদ হতেন। এবং রঞ্জিত মল্লিকের মেয়েটির নাম আমি ভুলে গেছি, কোয়েল মল্লিক, তিনি কতটা রাজ্যসভায় অ্যাক্টিভ, বা মানে সুখেন্দু শেখর রায়, তারা কতটা গুণী বিদগ্ধ মানুষ আমার জানা নেই, নিশ্চয়ই শ্রমিক বাবুরা জানেন তাই নিয়েছেন। কিন্তু বিজেপিতেও কিন্তু ভালো মানুষ আছেন, তাদেরকে করা যেত। এই যে শুভেন্দু অধিকারী যদি এখন এই 20 জন সাংসদের সাথে মিটিং করেন, কর্মীদের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। যেটা বলেছিলেন যে তৃণমূলের, বিজেপির তৃণমূলীকরণ হবে না, আলটিমেটলি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী থেকে সজল ঘোষ, সজল ঘোষ থেকে তাপস রায়, তাপস রায় থেকে কাকলি ঘোষ দস্তিদার, আমার এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায়, সবাই তো তৃণমূল। বিজেপির মধ্যে আছে কে? দিলীপ ঘোষ ছাড়া তো ওই একা কুম্ভ, তাও তিনি মাঝে মাঝে এমন কথা বলছেন। দিলীপ দা আমার অত্যন্ত মানে বন্ধু মানুষ, তবু আমি দিলীপ দা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। দিলীপ দা এমন কিছু কথা বলেন যেটা শুনে মনে হয় উনিই তৃণমূল আর বাকিরা সবাই বিজেপি। আসবো নেক্সট প্রশ্নে। টিএমসি থেকে 20 জন টিএমসি এমপিদের ভবিষ্যৎ কি? কপিল সিব্বল সুপ্রিম কোর্টে মুভ করেছে কালকে ওদের ডিসকোয়ালিফিকেশনের জন্য, কতটা দম আছে ওনার কেসে? না, যদি 1/3 শুধু এমপি না, 1/3 কর্মী যদি চলে যায়, তাহলে দলত্যাগ বিরোধী আইনটা কার্যকর করা যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এদের সাথে একজন কর্মীও নেই। আমি সায়নী ঘোষের খুব ফ্যান, ওনার অভিনয়েরও ফ্যান এবং ওনার বক্তব্যেরও ফ্যান। তো আমি দেখলাম সায়নী এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, পুরো মুখটা রুমাল দিয়ে ঢাকা, কালো চশমা, মাথায় টুপি। কেন মুখ লুকোতে হচ্ছে? কেন কর্মী নেই? কর্মীরা না থাকলে নেতাদের কোনো মূল্য নেই, আগেই বললাম। তো ফলে এই দলত্যাগ বিরোধী আইন যেটা আছে, সেটা মনে হয় ঠিকঠাক ভাবে যদি প্রয়োগ হয়, কারণ এখন তো বিচার ব্যবস্থার একাংশ বুঝতেই পারছো কিভাবে চলছে, তো যদি ঠিকঠাক প্রয়োগ হয়, তাহলে মনে হয় যে 20 জন বিদ্রোহী সাংসদ, তাদের মনে হয় হয় নির্দল হয়ে থাকতে হবে, কারণ এখনো তাদের, আমি লোকসভা টিভি দেখছিলাম, এখনো তাদের এআইটিসি মেম্বার বলেই দেখানো হচ্ছে। এখনো
তাদের এনসিপিআই কারণ এনসিপিআই তো মেনে নিচ্ছে না প্রবিদা। এনসিপিআই রেজিস্ট্রেশনই নেই লোকসভায়। হুম, তো ফলে এই তাহলে ওরা জোটটাই বা বাঁধলো কি করে? রেজিস্ট্রেশন ছাড়া তো জোটটাই তো অবৈধ। মানে বৈধ অবৈধতার প্রশ্ন তো স্পিকারের হাতে, এটা তো তোমার আমার হাতে নেই। কিন্তু মানে যেটা স্পিকার করছেন যে সর্বদলীয় বৈঠকে ওই জোট থেকে লোক ডাকছেন, এটা মনে হয় মানে সঠিক কাজ হচ্ছে না। এটা মনে হয় লোকসভার যে নিয়ম কানুন তার পরিপন্থী। আমি লোকসভায় বেশ কয়েকবার গিয়েছি, আগে লোকসভা কভারও করেছি। আমি দেখেছি বহু লোকের সাথে কথা বলে, এইটা কিন্তু লোকসভার যে মানে নিয়ম নীতি তার বিরুদ্ধে গিয়ে তাদেরকে এনডিএ তে রাখা হচ্ছে বৈঠকে, তাদেরকে আলাদা সর্বদলীয় বৈঠকে আলাদা জায়গা দেওয়া হচ্ছে। এটা মনে হয় সরকারের পক্ষ থেকে ঠিকঠাক হচ্ছে না। কোর্টে মামলা চলছে, এখন বিচারাধীন বিষয়, এর বেশি তো কিছু বলা যাবে না। একজন বিশ্লেষক হিসেবে এইটুকু বলতে পারি যে এদের ভবিষ্যতে হয় নির্দল হয়ে থাকতে হবে, আর না হয় মানে সবকিছু ছেড়ে ছুড়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন হবে। প্রবিতা, 20খানা টিএমসি এমপিদের কি এনসিপিআই থেকে সরাসরি বিজেপিতে নেওয়ার প্ল্যান চলছে? আপনি এটা অলরেডি উত্তর দিলেন যে হ্যাঁ, ইদার ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, নয়তো ফেরত যেতে হবে ঘরে টিএমসি। যদি সরাসরি বিজেপিতে যোগ দেন এরা, হ্যাঁ, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে সেখানে কর্মীদের মধ্যেই কিন্তু গন্ডগোল বেঁধে যাবে। কর্মীরা কিন্তু এটা মেনে নিচ্ছে না যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, যে আশ্বাস শ্রমিকবাবুরা দিয়েছিলেন সেইটা কিন্তু রক্ষা হচ্ছে না। বিজেপিটাই তৃণমূল হয়ে গেছে এখন, মানে আমি যেদিকে দেখছি সবাই তৃণমূল থেকে সেই বিজেপি। কারণেই কি আজকাল শ্রমিক ভট্টাচার্যকে একটু চুপচুপ দেখা যায়? শ্রমিকটা তো বেসিক্যালি খুব ঠান্ডা মানুষ, শ্রমিকটা খুব অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত মানুষ এবং পড়াশুনো করা মানুষ। মানে ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে লাক্স কোজির পুজো থেকে নিয়ে গার্মেন্ট ফেস্টিভ্যালে ওনাকে দেখা গেছেন, কিন্তু একটু চুপচাপই দেখা গেছেন। দেখো, যেখানে অনেকগুলো শিয়াল হুক্কা হুয়া করে ডেকে ওঠে না, সেখানে বাঘের গর্জনটা তখন স্তীমিত লাগে। শ্রমিকটা বাঘের মতো। প্রবিতা, আপনার কি মনে হয় কোন যুক্তিতে 20 জন এমপি মার্জ করলো এনসিপিআই এবং এখন আবার বিজেপিতে মার্জ করতে পারে? এই 20টি এমপির যুক্তি কি, আর তার বিরুদ্ধে কপিল সিব্বলের যুক্তি কি? নিরপেক্ষভাবে আপনি যদি একটু বোঝান। দেখো, 20 জন এমপির যুক্তি কি, এই তথ্য এখনো পাওয়া যায়নি। কারণ ওই যে তুমি বললে না, ওরা সবাই রাজা, মানে প্রত্যেকেই ভাবছে আমি এনসিপিআই এর মাথা। কাকলি ঘোষ দস্তিদার ভাবছেন একরকম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ভাবছেন আর এক রকম, মানে প্রত্যেকেই নিজেদের মাথা মনে করছে। অর্থাৎ ওনাদের বক্তব্য পাওয়া যায়নি। আমরা কপিল সিব্বলের বক্তব্যটা পেয়েছি, তিনি মুভ করছেন। এবার তার মানে সেটাকে কমব্যাট করতে এরা কোর্টে গিয়ে এখনো কিছু বলেননি। কোর্টে গিয়ে যখন বলবেন তখন বুঝতে পারা যাবে যে এনাদের পক্ষে নিজের যুক্তি কি। কিন্তু প্রবিতা, সারা সংবাদ মাধ্যমে শতাব্দী রায় থেকে শুরু করে রচনা ব্যানার্জি থেকে শুরু করে কে নয় যারা শুধুই দিদির মুখ দেখে এসেছিলেন এবং ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন। কে রচনা? দিদি নাম্বার 1 যিনি করতেন রচনা ব্যানার্জি। পশ্চিমবাংলায় দিদি নাম্বার 1 একজন। আমি রচনা বলে কাউকে চিনি না, তার কথার প্রেক্ষিতে কোনো জবাব দেব না। অ্যাকচুয়ালি আমি অতটাও অশিক্ষিত নই বা অতটাও আপার ক্লাসের নই যে আর বানাতে থাকবো। আমি ওনার কথার উত্তর দেব না। শতাব্দী আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, ব্যক্তিগতভাবে সম্পর্ক অত্যন্ত ভালো এবং যথেষ্ট শিক্ষিতা, মার্জিত। তার কথার উত্তর আমি দিতে পারি। এরা যেটা বলছেন এদের কথারও যুক্তি আছে, এরা এদের মতন যুক্তি সাজাচ্ছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা দলের প্রতীকে জিতে এসে আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করলাম একটা প্রতীক নিয়ে, আমি জিতলাম, তারপর সেই বিজেপিতেই মার্জ হয়ে যাওয়া, এটা কি আমার সাথে আমার ভোটারদের সাথে তঞ্চকতা নয়? ভোটারদের সাথে বেইমানি নয়? ভোটাররা তো বলছেন। আমি বীরভূমের একটা খবর দেখছিলাম, আমাদেরই এক সাংবাদিক আমাকে বললেন কাজল শেখের বাড়িতে বেশ কিছু মানুষ চলে গেছেন, গিয়ে বলেছেন আমাদের ভোট ফেরত দাও, মানে আমাদের ভোট নিয়ে তুমি এমএলএ হয়েছে, এবার ভোট ফেরত দাও। তো এটা যদি শতাব্দীকেও দেখলাম, শতাব্দীর মতন একজন গুণী মানুষ এবং মানে আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, স্নেহের একজন মানুষ, তিনি নিজের কেন্দ্রে যাচ্ছেন, তার সাথে 3টে লোক নেই সিকিউরিটির বাইরে, আর একটা লোককেও পাওয়া যাচ্ছে না। এটা তার মানে বার্তাটা পরিষ্কার যে ওই যে বললাম, পশ্চিমবাংলার মানুষ বেঈমানদের কখনো মেনে নেয়নি। যারা যে দলেই হোক, আজকে যদি শ্রমিকবাবু বিজেপি ছেড়ে বামপন্থায় জয়েন করেন
বা অন্য কোনো দলে জয়েন করেন, শ্রমিকবাবুকেও কিন্তু তার যারা ভোটার তারা মেনে নেবেন না। প্রবিতা, ধরুন আজকে শতাব্দীকে শুনতে বলা গেছে যে এই দলে কেউ কথা শোনে না। মমতা ব্যানার্জি আগে তো দেখা করতেন, এখন দেখাই করে না। বক্সিদাকে কিছু বললে বক্সিদা খালি বলে আরে দেখা যাবে দেখা যাবে। অন্যদিকে কল্যাণ ব্যানার্জিকে বলতে শোনা গেছে যে এটা অত্যন্ত ভুল কথা, মমতা দিদি একদমই কথা বলতে সময় দেয়, কিন্তু সেই সময় যদি তোমরা বলো যে আপনার শাড়িটা কত সুন্দর, কোথা থেকে কিনেছেন, শাড়ির পাটটা খুব ভালো, এটা ভালো, তাহলে তো তোমরা তাহলে তাহলে তো এটাই হবে যে বলবে যে আমরা কথা বলতে পারি না। এই দুটো যে আর্গুমেন্ট চলছে যে কথা বলতে পারি না, আমরা দলের মধ্যে কথা বলতে পারি না। আমরা ঋতব্রতকে শুনছি বলতে না আমরা ওই দলে ক্লস্ট্রোফোবিক ফিল করতাম, ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে, যে নাকি উনি সেনাপতিকে উনি ম্যানেজিং ডিরেক্টর বলেন, ম্যানেজিং ডিরেক্টরের আন্ডারে আমরা ক্লস্ট্রোফোবিক ফিল করতাম। মানে এটা কি সত্যি ঘটনা কি যে শেষের দিকে গিয়ে মমতা ব্যানার্জিকে একটু দূরে সরে যাচ্ছিলেন না, সবার কাছ actually কি থেকে? হয়েছিল আমি তোমাকে বলি। হুম। কারণ মমতা ব্যানার্জি খুব মানুষের সাথে মিশতে ভালোবাসে। দেখবে সেরকমই আমরা জানতাম, উনি আমরা মাটির জানতাম না, গন্ধ উনি পান, মানে পাহাড়ে গেলেন, হঠাৎ কারুর বাড়ির দরজায় চলে গেলেন, এই একটু মুড়ি দাও গো, কাউকে বলে একটু চা দাও। এটা কিন্তু আমরা এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে করতে দেখিনি। মমতা ব্যানার্জি মানে মানুষের সাথে মিশতে চান, মিশতে ভালোবাসেন। কিন্তু প্রশাসক মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার পর অটোমেটিক্যালি প্রোটোকলের কারণে মানুষের সাথে তার যোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাছাড়াও ওনার দলেরই কয়েকজন আছে, মানে ছিলেন, যারা মমতা ব্যানার্জির চারপাশে ঘিরে থাকতেন, মমতা ব্যানার্জির কাছে কাউকে ঢুকতে দিতেন না। তারাই এখন ঋতব্রত ব্লকে গিয়েছেন। তো এখন তুমি মমতা ব্যানার্জির বাড়িতে 4টে থেকে 6টা যাও, তোমাকে বলছি বুমটা রেখে বাইরে রেখে তুমি যাও, তুমি ওনার সাথে দিব্যি গল্প করে আসতে পারবে। দিব্যি গল্প, আমি আগামীকালও যাব, আমি গেছি এর আগে 2-4 বার, ওনার সাথে সরাসরি কথা হয়েছে, আগামীকালও হবে। তো মানে ঘটনাটা কি হয় যে এই যে বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে ঘিরে একদল লোক ছিল, তারা ঢুকতে দেয়নি, এটা বাস্তব, এর মধ্যে কোনো ভুল নেই। মমতা ব্যানার্জির প্রশাসনিক ব্যস্ততা, এটাও ঠিক যে একজন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যস্ততা ছেড়ে তিনি দলের কর্মীদের সাথে শাড়ির পাড় কত ভালো সেটা শুনতে বসবেন, এটাও ঠিক নয়, এটা প্রত্যাশা করাই ভুল। হ্যাঁ, তবে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠতম, যাদের চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে দেখতেন, সেই চোখগুলো কিন্তু আজকে সরে গিয়েছে। আজকে কিন্তু মমতা ব্যানার্জির সাথে সাধারণ মানুষের, যে কোনো সাধারণ মানুষের আর মাঝখানে কিন্তু কোনো দেওয়াল নেই। রবিতা, 20টা টিএমসি এমপিদের ডিসকোয়ালিফিকেশনের কোনো আন্দাজ পেয়ে শুভেন্দু অধিকারী এখন দেখা করলেন না? মেবি, এটা আমারও মনে হয়েছে। খুব হুম। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছো। এটা কিন্তু আমারও সামহাও কোথাও গিয়ে মনে হয়েছে যে এরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন, নির্দল হয়ে যেতে পারেন। হ্যাঁ, তা সেই কারণে শুভেন্দু অধিকারী কিন্তু এই আন্দাজটা করে নাও দেখা করতে পারেন। এবং তুমি দেখবে যেভাবে বিজেপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ছিল, সেই ঘনিষ্ঠতা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। ওম বিড়লা সবাইকে ডেকে নিয়ে চা খাওয়াচ্ছেন, মিটিং করছেন, ফটো সেশন হচ্ছে, সেই ছবি কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কি জানো তো, অনেকটা সেই মানে ওই একতরফা প্রেম হয়ে যাচ্ছে। আমি বিজেপিকে খুব ভালোবাসি, বিজেপি আমাকে পাত্তাও দিচ্ছে না। 20 জন টিএমসি এমপিদের ভবিষ্যতে ডিসাইড করতে সুপ্রিম কোর্ট কতদিন সময় লাগাবে বলে আপনার মনে এটা হয়? তো বলা যায় না গো, সুপ্রিম কোর্ট কি কতদিন এটা- সময় লাগাবে, হুম। আদৌ কালকেই ঘোষণা করে দেবে কিনা, এটা এক্ষুনি কিভাবে প্রেডিক্ট করবো। ডিলিমিটেশন বিল কবে পেশ হতে পারে আপনার কি আন্দাজ? আর তার আগে কি 20টা এমপি ডিসকোয়ালিফিকেশন হওয়ার চান্স আছে, না বিল প্রেজেন্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টে ডিসাইড হবে? দুটোই হতে পারে, তবে ডিলিমিটেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ আর দক্ষিণের রাজ্যগুলো। দক্ষিণ থেকে যারা বিজেপিকে এখনো সমর্থন দিয়ে যাচ্ছে, তারা ডিলিমিটেশন বিলের সমর্থন কতদূর করবে সেই নিয়ে আমার কাছে একটা প্রশ্নচিহ্ন আছে। এবং সবচেয়ে বেশি লাভবান হবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতন রাজ্যগুলো। তাদের মধ্যে থেকেও সব দল বা সব এমপিরা সমর্থন করবে কিনা সেটা নিয়েও প্রশ্নচিহ্ন আছে। কারণ এই ককরোচ জনতা পার্টির হঠাৎ উত্থানে অনেকেই বিচলিত এবং তারা দোদুল্যমান। বিশেষ করে দক্ষিণ ভারতের দলগুলো, যাদের ককরোচ জনতা পার্টির আন্দোলনে ততটা দেখা যায়নি, তারা কিন্তু এই ডিলিমিটেশন বিলের প্রচন্ড বিরোধিতা করবেন, কারণ তাদের এমপি সংখ্যা কমে যাবে, তুলনায় গো বলয়ের এমপি সংখ্যা বাড়বে।
ফলে গোবলায় যাকে চাইবে তারাই প্রধানমন্ত্রী হবে, তারাই দেশ চালাবে। তো এইরকম একটা বিল আনার আগে আমার মনে হয় জনগণনাটা শেষ করা উচিত, জাতি গণনা করা উচিত, তারপরে এই ধরনের বিল আনলে বোধহয় ভালো। প্রবিতা, আসবো আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্নে। ডিএমকে এর রিটেন সাপোর্ট তাড়াতাড়ি না পেলে কি মনসুন সেশনে ডিলিমিটেশন বিল প্রেজেন্ট হবে না? আর যদি না হয়, উইন্টার সেশন বিল প্রেজেন্ট হলে কি ততদিন এই 20 জন এমপিকে কিভাবে ধরে রাখবে বিজেপি? বিজেপি কি এদের ধরে রেখেছে, না এরা বিজেপিকে ধরে রেখেছে, এটা একটা প্রশ্ন। কারণ বিজেপি এদের খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ তাদের কাছে যথেষ্ট নাম্বার আছে। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এসব নিয়ে তাদের কাছে যথেষ্ট নাম্বার আছে। তো এদেরকে কি বিজেপি মানে আপন করে নিয়েছে, না এরা বিজেপিকে আপন করে নিতে চাইছে? তো ওই আগেই বললাম, আমি বিজেপিকে খুব ভালোবাসি, আমি বিজেপিকে খুব ভালোবাসি, আমি এনডিএ এর বৈঠকে সামনে সারিতে বসছি, দেখো আমি কত ভালো মানুষ। তো এইটা মানে বিজেপি ততদিনই তাদেরকে, তখনই তাদেরকে পাত্তা দেবে, গুরুত্ব দেবে, নেবে, বা যখন তারা দেখবে যে চন্দ্রবাবু নাইডু বিগড়াচ্ছে বা নীতিশ কুমার বিগড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদেরকে ঝুলিয়েই রাখা হবে। হ্যাঁ, তুমি ভালোবাসো এই দূর থেকে, প্লেটোনিক লাভের মতো ওরকম একটা দূর থেকে ভালোবাসাবাসি চলবে, কিন্তু কাছে গিয়ে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, এটা বোধহয় এক্ষুনি হবে না।